মাত্র একটি সৃজনশীলের মাধ্যমে সম্পূর্ণ পর্যায় সারণীর সিকিউ কভার করব আজকে। থিংক অফ একাডেমিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আজকের আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এসএসসি কেমিস্ট্রির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে পর্যায় সারণী। এই পর্যায় সারণীতে যত টাইপের সিকিউ আসতে পারে সব ধরনের টাইপকে আমরা আজকে ইনশাল্লাহ এই যে একটি সৃজনশীলের মাধ্যমে কভার করব। ঠিক আছে, তাহলে আর বেশি কথা না বলি, আমরা এর আগে একটি বেসিক ক্লাস দিয়েছিলাম, যদি তোমরা দেখে থাকো আমাদের ইউটিউব চ্যানেলে দেখে থাকবা। আমরা ওই বেসিক ক্লাসের মধ্যে কি করেছিলাম, যে 30 মিনিটের মধ্যে এই চ্যাপ্টারের সম্পূর্ণ বেসিক প্রতিটি টপিক একদম বই থেকে দাগিয়ে দাগিয়ে আমাদের স্লাইড থেকে একদম শর্টকাটে তোমাদেরকে কি করছিলাম, বুঝাই দিয়েছিলাম। তো আজকের কাজ হবে একই ভাবে সৃজনশীল গুলো বুঝাই দেওয়া, যে কোন টপিক থেকে কিভাবে সিকিউ আসতেছে, এবং এই যে একটি সৃজনশীলের মাধ্যমে সব ধরনের টাইপ যেন আজকে কভার হয়েছে। আমরা শুরু করি। এই যে আমাদের কাঙ্ক্ষিত সিকিউ হচ্ছে এটা, দেখো একটি উদ্দীপক দেওয়া আছে এবং এই উদ্দীপক থেকে দেখো একদম ক থেকে জ পর্যন্ত কিছু প্রশ্ন দেওয়া আছে। আর আমি আশা করি যে বোর্ডে যত ধরনের টাইপ যত টাইপের সিকিউ আসে সবগুলো কিন্তু এই টাইপের মধ্যে কি চলে আসবে। ঠিক আছে, আচ্ছা আমাদের এক নাম্বার কাজ হবে এই যে উদ্দীপক যেটা দেওয়া আছে না, এই উদ্দীপকটাকে সলভ করা। তাহলে চলো উদ্দীপক সলভ করি। উদ্দীপক সলভ বলতে দেখো তো এখানে এ বি সি ডি ই এফ 6টা মৌলের নাম দিয়ে দিছে এবং 6টা পারমাণবিক সংখ্যা দিয়ে দিছে। তার মানে এ মৌলের পারমাণবিক সংখ্যা 3, বি এর 15, সি এর 7, এভাবে দিছে আর কি। তো তোমার উদ্দীপকে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে যে এমনই পারমাণবিক সংখ্যা দিয়ে দিছে অথবা ইলেকট্রোমিনাস দিয়ে দিছে, যে কোনো একটা থাকতে পারে। তোমার একটু প্রথমে মৌলগুলোকে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু আসলে পর্যায় সারণীটা একটু দেখি আগে। এই যে দেখো আমাদের পর্যায় সারণী, আমরা পর্যায় সারণীকে এক সাইডে রাখি এবং এখন আমরা কি করব, সিলেক্ট করি যে কোনটা আসলে কি মৌল। দেখো বলা হয়েছে এই যে এ মৌলের পারমাণবিক সংখ্যা কত, 3। দেখো তো 3 কোথায় আছে, 3 কোথায় আছে, এই যে দেখো 3। ঠিক আছে, এই যে দেখো 3, এই যে 3। তাহলে এটা হচ্ছে আমার কি একে লিথিয়াম। ঠিক আছে, এবার আসো বি। বি দেখো কি বলা আছে, 15। ঠিক আছে, আচ্ছা দেখো এখন 15 কোথায়, 15 কোথায়, এই যে 15। 15 তাহলে কোনটা, এই যে এটা হচ্ছে আমার বি। ঠিক আছে, এবার আসো সি তে। দেখো সি তে বলা আছে 7। 7 কোথায় দেখো, এই যে 7, মানে 7 হচ্ছে আমার কি নাইট্রোজেন। দ্যাট মিন্স নাইট্রোজেন হচ্ছে সি। তারপর আসো ডি। ডি কে কি বলা আছে, 8। আর 8 কোনটা, এই যে অক্সিজেন, এটা হচ্ছে আমার কি ডি। ঠিক আছে, তারপর আসো ই। ই হচ্ছে আমার 11। 11 কে আছে, এই যে দেখো সোডিয়াম হচ্ছে আমার 11। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কি ই। বুঝতে পারছো? এফ কি, এফ হচ্ছে 19। 19 কে, 19 কে দেখো, এই যে দেখো 19 কোথায়, 19 হচ্ছে আমার পটাশিয়াম, মানে এই যে এফ হচ্ছে আমার পটাশিয়াম। তাহলে আমি কি পেলাম, এ হচ্ছে আমার লিথিয়াম, বি হচ্ছে আমার কি ফসফরাস, সি হচ্ছে নাইট্রোজেন, ডি হচ্ছে অক্সিজেন, ই হচ্ছে সোডিয়াম এবং এফ হচ্ছে কি পটাশিয়াম। ঠিক আছে, আসো এবার আমরা আস্তে আস্তে একটু সিকিউতে আসি। 1 নম্বর প্রশ্নে কি বলা আছে দেখো, বলা হচ্ছে বি শনাক্ত করো এবং ইলেকট্রোমিনাস দেখাও। খুবই ইজি না? দেখো বি শনাক্ত করতে বলছে, তাহলে তোমার একটু ব্যাখ্যা লিখতে হবে যে বি কি, আগে এটাকে শনাক্ত করতে হবে। দেখো ক নাম্বার আমাদের, তাই না? আচ্ছা, ক নাম্বার আমাদের বি কে শনাক্ত করতে হবে। তুমি তো সুন্দর করে লিখবা যে যেহেতু প্রশ্নে দেওয়া আছে কি বি এর পারমাণবিক সংখ্যা কত, 15, তাই না? তাহলে বি এর পারমাণবিক সংখ্যা, কি লিখলাম, যে বি এর পারমাণবিক সংখ্যা সমান কত, 15। তাহলে সুতরাং বি কি হবে বলতো, সুতরাং বি হচ্ছে, দেখো আমরা একটু আগেই দেখছি এর আগের স্লাইডে, সুতরাং বি হবে, তুমি সুন্দর করে বাংলা নামটাও লিখে দিবা। দেখো আমাদের কি বি কি পেয়েছিলাম, এই যে দেখো ফসফরাস পাইছিলাম, তাই না? বি পাইছিলাম ফসফরাস। তাহলে ঠিক আছে, দেখে নাও, তাহলে বাংলা লাইন লিখে দিবা, বাংলা নামটা ফসফরাস। তাহলে আমাদের বি কি হবে, এই যে দেখো ফসফরাস। ঠিক আছে, পাশে ব্র্যাকেট দিয়ে কি লিখে দিবা, পি, মানে প্রতীকটা আমরা লিখে দিচ্ছি। তাহলে আমরা কি লিখলাম, যে বি এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 15, তার কারণে বি কি হবে, ফসফরাস। পাশে কি লিখে দিলাম, পি লিখে দিলাম। আচ্ছা, আরেকটা জিনিস বলছে দেখো তো, শনাক্ত করো এবং ইলেকট্রোবিন্যাস দেখাও। তাহলে আসো ইলেকট্রোবিন্যাস দেখাতে হবে, ইলেকট্রোবিন্যাস করি। সুতরাং এই যে ফসফরাস ইলেকট্রোবিন্যাস, ফসফরাস ব্র্যাকেট দিয়ে লিখছি 15। 15 কেন লিখছি, কারণ তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 15। ঠিক আছে, আচ্ছা কি হবে, প্রথমে 1s2 ইলেকট্রোবিন্যাস কোন কোন চ্যাপ্টারে আমরা শিখছিলাম, আমরা শিখছিলাম চ্যাপ্টার 3 তে। ওকে, 1s2, 2s2, তারপর কি 2p6। কয়টা হয়েছে দেখো, এই যে কয়টা হয়েছে, 2টা হয়েছে, 4টা হয়েছে, 10টা হয়েছে, লাগবে কয়টা, 15টা। তাহলে তারপর কি আসে, 3p এর পরে কি 3s, 2p এর পরে 3s। তাহলে 1s2, 2s2, 2p6, 3s2। তারপর কি আসে, তারপর আসে আমার 3p। 3p কত হবে দেখো তো, 2 4, 4 এ 6 10, 10 আর 2 এ 12,
আর কয়টা বাকি? 15 হইতে 3টা বাকি না, তার কারণে 3p3। বুঝতে পারছো? তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6। ইলেকট্রন সংখ্যা কোন? 2 2 2 4 4 6 10 12 15। এই যে আমার 15। বুঝতে পারছো? এভাবে হচ্ছে আমরা কি করছি, যে বি মৌলটাকে শনাক্ত করছি এবং তার ইলেকট্রন বিন্যাস দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে আশা করি ক নাম্বারটা পারা যাবে। নেক্সট কোশ্চেনে যাই। খ নাম্বারে কি বলেছে দেখো, যে পর্যায় সারণীতে সি মৌলের অবস্থান নির্ণয় করে। আমরা বেসিকে খুবই সুন্দর মতো শিখছিলাম, মানে বেসিক যে ক্লাসটা আমরা দিয়েছি, তোমরা আমাদের ইউটিউব চেক করতে পারো, এখানে আমরা খুব সুন্দর মতো এই যে অবস্থান নির্ণয় করে শিখছিলাম, তাই না? আচ্ছা, সি কে দেখো তো, প্রথমেই তোমার লিখতে হবে যে সি টা আসলে কে। দেখো আমরা ফার্স্ট স্লাইডে আমরা কিন্তু পড়ছিলাম সি জিনিসটা কি হবে। খেয়াল করো, এই যে দেখো ফার্স্ট স্লাইডে সি কে, এই যে দেখো সি আমার, বুঝতেছো? সি হচ্ছে কে? নাইট্রোজেন, তাই না? আচ্ছা, তাহলে আমরা যাই, আমরা আমাদের কোশ্চেনে ব্যাক করি খ নাম্বারে। ওকে, তাহলে কি করতে হবে, যে সি মৌলকে প্রথমে শনাক্ত করতে হবে। শনাক্ত করে, আচ্ছা 1 নাম্বার আমরা, তাহলে খ নাম্বার, প্রথমে আমরা সি কে শনাক্ত করব। আমরা লিখবো যে সি এর পারমাণবিক সংখ্যা। আমি শর্টকাটে লিখতেছি, তোমরা একটু পরীক্ষায় বর্ণনামূলক লিখবে আর কি, ঠিক আছে? ওকে, তাহলে এই যে সি এর পারমাণবিক সংখ্যা কত দেওয়া আছে দেখো তো, 7। 7, ঠিক আছে? তাহলে তুমি কি বলতে পারো, সুতরাং সি হলো, বা সি এর নাম কি বলতো? 7 কে নাইট্রোজেন, তাই না? আচ্ছা, তাহলে সি এর নাম হচ্ছে আমাদের নাইট্রোজেন। ওই যে আগের মতো প্রথমে বাংলা নাম লিখলাম, ব্র্যাকেটে কি দিব, তার প্রতীকটা আমরা দিয়ে দিব। ঠিক আছে, তাহলে সি কে নাইট্রোজেন। ওকে, এখন কি বলছে দেখো তো, অবস্থান নির্ণয় করো। এই যে অবস্থান নির্ণয়ের জন্য আমরা বেসিক ক্লাসে খুব ভালো মতো দেখছিলাম যে অবস্থান নির্ণয়ের জন্য সবার আগে আমার যে ফরজ কাজ হচ্ছে কি, ইলেকট্রন বিন্যাস করা। কি করা? ইলেকট্রন বিন্যাস করা। তাহলে কার ইলেকট্রন বিন্যাস করবো? এই যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করবো। তো তুমি সুন্দর মতো লিখবে, সুতরাং নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস হলো, দিয়ে তারপর লিখবে নিচে নাইট্রোজেন 7টা ইলেকট্রন, তাই না? ওকে, এখন 7টা ইলেকট্রন হলে কিভাবে করব? 1s2, তারপর কি 2s2, তারপর কি 3p। কি হবে বলো তো? দেখো তো কয়টা হইছে, 2টা হইছে, 4টা হইছে, আর কয়টা লাগে? 3টা লাগে না, তাই 2p3। বুঝতে পারছো? 1s2 2s2 2p3, এটা কার ইলেকট্রন বিন্যাস? এটা হচ্ছে নাইট্রোজেন, মানে ওই যে সি মৌলের ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, ওকে। কিন্তু প্রশ্নে কি চাইছে? অবস্থান নির্ণয় করা না। আচ্ছা, এখন এই যে অবস্থান নির্ণয়ের জন্য আমরা বেসিক ক্লাসে কিছু শর্টকাট বুদ্ধি শিখছিলাম। কিভাবে অবস্থান নির্ণয়ের জন্য? দেখো, অবস্থান মানে কি নির্ণয় করতে হবে তোমার? অবস্থান মানে তোমার দুইটা জিনিস নির্ণয় করতে হবে। দেখো, একটা হচ্ছে পর্যায়, একটা হচ্ছে পর্যায়, ওকে, আর 2 নাম্বার হচ্ছে তার গ্রুপ। ঠিক আছে, যারা বেসিক ক্লাসটা করো নাই, তোমরা আমাদের ডিসক্রিপশন বক্স চেক করলে বেসিক ক্লাসের লিংকটা পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, 1 নাম্বার কাজ পর্যায় নির্ণয় করতে হবে, 2 নাম্বার কাজ গ্রুপ নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমরা বেসিক ক্লাসে পড়ছিলাম, বা তোমরা আমাদের এই চ্যাপ্টারে পড়ছো, যে পর্যায় হবে ইলেকট্রন বিন্যাসের সর্ববহিষ্ঠ শক্তি স্তরের n এর মান। কার মান? n এর মান। দেখো তো, সর্ববহিষ্ঠ শক্তি স্তর মানে সবার বাইরের শক্তি স্তর কোনটা? 1 বাইরে থাকে নাকি 2 বাইরে থাকে? অবশ্যই 2 বাইরে থাকে। দেখো, এটা যদি নিউক্লিয়াস হয়, এটা 1 নাম্বার শক্তি স্তর, এটা 2 নাম্বার শক্তি স্তর, তাহলে বাইরে কি আছে? 2 নাম্বার আছে না? তাহলে সর্ববহিষ্ঠ শক্তি স্তর মানে হচ্ছে এটা। এটা কি? সর্ববহিষ্ঠ শক্তি স্তর। বলেছিলাম সর্ববহিষ্ঠ শক্তি স্তরের n এর মান। n মানে হচ্ছে যে sp, এদের সহগের মান। কি মান? sp, এদের সহগের মান। সহগ কি? 2 না? সহগ কি? 2। তার মানে পর্যায় কি হবে? পর্যায় হবে আমার 2। বুঝতে পারছো কি বলছি? পর্যায় হচ্ছে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে n এর মান। n মানে হচ্ছে sp এর সহগের মান। সহগ কি? 2 2, তার মানে দিচ্ছি 2। ওকে, আচ্ছা, এখন গ্রুপ নাম্বার নির্ণয়ের জন্য আমরা 3টা ফর্মুলা শিখছি। 3টা। 1 নাম্বার ফর্মুলা, যদি সবার শেষের শক্তি স্তরে তুমি যদি এস এর মান দেখো, শুধু এস আছে, যদি দেখো যে সবার শেষে শুধু এস আছে, মানে মনে করো সবার শেষে দেওয়া আছে 2s1, অর্থাৎ সবার বাইরের শক্তি স্তরে অনলি এস। যদি অনলি এস থাকে, তখন এস এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি? তার গ্রুপ নাম্বার। 1 নাম্বার। 2 নাম্বার ফর্মুলা ছিল, যদি সবার বাইরের শক্তি স্তরে s প্লাস পি থাকে। কি থাকে? s প্লাস পি। এই যে যেমন দেখো, s প্লাস পি, এসও আছে পিও আছে, তখন কি ছিল? তখন ছিল s এর ইলেকট্রন। এই যে s এর ইলেকট্রন কয়টা আছে দেখো তো? 2টা। 2 প্লাস পি এর ইলেকট্রন, পিতে কয়টা ইলেকট্রন? 3টা, প্লাস 10। বুঝতে পারছো? প্রথমে কি বলছি? s এর ইলেকট্রন 2, পি এর ইলেকট্রন 3, প্লাস 10। তাহলে টোটাল কত হবে দেখো তো? 2 আর 3 কত? 5, 5 আর 10 কত? 15। তাহলে অ্যান্সার হবে আমার 15। বুঝতে পারছো? বুঝতে পারছো? একদম ডিটেইলসে কিন্তু আমরা বেসিক ক্লাসগুলোতে পড়ছি। আজকে যেহেতু ওয়ান শট সিকিউ ক্লাস, তার মানে আমি আশা করতেছি তুমি বেসিকটা মোটামুটি পারো। ঠিক আছে, তাহলে কি করলাম? তাহলে অবস্থান নির্ণয়। অবস্থান মানে কি? এই যে দেখো, পর্যায় বের করলাম, পর্যায় হচ্ছে 2 এবং গ্রুপ কত পাইছি? 15।
ঠিক আছে? তাহলে ক এবং খ নাম্বার, আশা করি কোনো প্রবলেম নেই। আর যদি প্রবলেম থাকে তোমরা আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে অথবা ইনবক্সে আমাদেরকে জানাবা, ঠিক আছে? জাস্ট ডিসক্রিপশন বক্স চেক করো, আমাদের ফেসবুকের অ্যাকাউন্টের যে পেজটা আছে ওটাও তোমরা পেয়ে যাবে আর কি। আচ্ছা, গ নাম্বারে আসো তো। গ নাম্বার কি বলা হচ্ছে দেখো, বলা হয়েছে এ সি ডি, এ সি ডি এদের মৌলের আকারের ক্রম ব্যাখ্যা করো। কি করতে বলছে? মৌলের আকারের ক্রম। তার মানে এই যে আকারের ক্রম, আমাদের বেসিক ক্লাসে পড়ছিলাম যে আকারের ক্রম মানে পারমাণবিক আকারের ক্রম, আমরা কিন্তু খুব ভালো মতো পড়ছিলাম। আচ্ছা, ওইখানে আমরা বেসিকে পড়ছিলাম যে আকার। আচ্ছা, একটু পর্যায় সারণী দেখো তো সবার আগে। এই যে পর্যায় সারণীটা দেখো, বলো এ সি ডি কোনটাকে? এ হচ্ছে আমার 3, তার মানে এই যে এটা হচ্ছে আমার এ, সরি এই যে এটা হচ্ছে আমার এ, তাই না? এ। সি কে ছিল যেন, সি হচ্ছে 7 মানে নাইট্রোজেন, এই যে আমার 7 মানে সি ছিল, হ্যাঁ সি ছিল। ডি কে ছিল, ডি হচ্ছে 8 মানে হচ্ছে আমার অক্সিজেন, তাই না? ওকে, 8 হচ্ছে আমার অক্সিজেন। তাহলে দেখো আমরা পেয়ে গেছি এসিডি, তিনজনকে আমরা পেয়ে গেছি, খুব ভালো। এখন আমাদের তাদের ক্রম ব্যাখ্যা করতে হবে, আকারের ক্রম। আকারের ক্রম মানে হচ্ছে কে বড় কে ছোট, আমরা পড়ছিলাম বেসিক ক্লাসের পড়া। আচ্ছা, কি পড়ছি দেখো, আমরা পড়ছিলাম যদি একই পর্যায়ে, কি বলছি, একই পর্যায়ে যদি বাম থেকে ডানে যায়, কোন দিকে যাবে? বাম থেকে ডানে। বাম থেকে ডানে মানে কি দেখো তো, এই যে এই সাইডটা হচ্ছে আমার বাম সাইড, ঠিক আছে? এটা হচ্ছে আমার বাম সাইড। আর এই যে এদিকে যাই, এটা হচ্ছে আমার ডান সাইড, ঠিক আছে? এটা হচ্ছে আমার ডান সাইড, এটা হচ্ছে আমার কি, আমার বাম সাইড। তাহলে যদি বাম থেকে ডানে যাই তাহলে আকার কি হবে? আকার কি হবে দেখো, আকার কি হবে ভালো মতো দেখো। আকার হ্রাস পাবে। কি বললাম? যদি একই পর্যায়ে বাম থেকে ডানে যাই আকার কি হবে? হ্রাস পাবে। 2 নাম্বার কথা, যদি একই গ্রুপে, কি বলছি, একই গ্রুপে কি হবে? উপর থেকে নিচে, গ্রুপে যদি উপর থেকে নিচে আসে তাহলে আকার কি হবে জানো? আকার হবে বৃদ্ধি। তাহলে কি পড়লাম? যে একই পর্যায়ে আকার হ্রাস হবে যদি বাম থেকে ডানে যাই, আর গ্রুপে, একই গ্রুপে উপর থেকে নিচে আসলে আকার বৃদ্ধি পায়, ঠিক আছে? এখন খেয়াল করো, দেখো আমার এই যে এ, আমার সি, আমার ডি, তিনজনই কি আছে দেখো তো, একই পর্যায়ে আছে না? এই যে দেখো একই পর্যায়ে, বুঝতে পারছো? এই যে দেখো একই পর্যায়ে, একই পর্যায়ে, ঠিক আছে, পাশাপাশি। এখন দেখো তো একই পর্যায়ে আকার কি হবে? আকার কি হবে? হ্রাস পাবে, আকার হ্রাস পাবে। তাহলে কে সব থেকে বড় হবে? এই যে লিথিয়াম সব থেকে বড়, তারপর কি নাইট্রোজেন, তারপর কি অক্সিজেন। বুঝতে পারছো? এটা হচ্ছে আমার মেইন অ্যান্সার। এখন একটু ব্যাখ্যা তো লিখতে হবে, তাই না? একটু ব্যাখ্যা দিতে হবে। কি ব্যাখ্যা দিবা বলো তো? ব্যাখ্যা দিবা যে দেখো লিথিয়ামের মধ্যে 3টা প্রোটন আছে, 3টা ইলেকট্রন আছে, তাই না? কারণ এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 3, তার মানে এখানে 3টা ইলেকট্রন আর 3টা প্রোটন আছে, তাই এদের আকর্ষণ হয় কম। আকর্ষণ কি হয়? ইলেকট্রন এবং প্রোটনের মধ্যে আকর্ষণ কি হয়? কম হয়। কিন্তু এই যে আমার অক্সিজেন, অক্সিজেনে 8টা প্রোটন আছে 8p, আর 8 ইলেকট্রন আছে, তাই না? 8টা ইলেকট্রন আছে, তার কারণে এদের আকর্ষণ হয় কি? বেশি। আকর্ষণ হয় বেশি, তার মানে অক্সিজেনের মধ্যে আকর্ষণ অনেক বেশি, লিথিয়ামের মধ্যে আকর্ষণ খুবই কম। তাই লিথিয়ামে যেহেতু আকর্ষণ কম, তাই তার ইলেকট্রন এবং প্রোটন খুব আকর্ষণ কিন্তু কম, তার কারণে তাদের সাইজটা হয় বড়, ঠিক আছে? খুব কাছাকাছি আসতে পারে না, আকর্ষণ কম হলে কাছাকাছি আসতে পারে না, তাই সাইজে হয় বড়, ঠিক আছে? কিন্তু আকর্ষণ বেশি হলে খুব কাছাকাছি চলে আসে ইলেকট্রন এবং প্রোটন, এবং এলে আকার কি হয়ে যায়? ছোট হয়ে যায়। বুঝতে পারছো? এটা হচ্ছে আমার ব্যাখ্যা, একটু সুন্দর করে গুছিয়ে লিখতে হবে, বাট মেইন অ্যান্সার হচ্ছে আমার এইটা। বুঝতে পারছো আশা করি? তাহলে গ নাম্বারটা আমাদের ক্লিয়ার। এবার আমরা ঘ নাম্বারে আসি। ঘ নাম্বার দেখো, আবার সেম আকারের ক্রম। আকারের ক্রম এ এবং ই এর মধ্যে, এ এবং ই এর মধ্যে দেখো, এ কে, এ হচ্ছে আমার 3, একটু আগে পাইছিলাম, এ হচ্ছে আমার লিথিয়াম, তাই না? আমার ই কে, ই কে দেখো তো, ই হচ্ছে আমার 11, ই হচ্ছে 11, 11 মানে কি জানো? 11 মানে হচ্ছে সোডিয়াম, 11 মানে সোডিয়াম। আমরা একদম প্রথম স্লাইডে দেখছিলাম না, এ হচ্ছে আমার লিথিয়াম, ই হচ্ছে কি আমার সোডিয়াম, যেহেতু 11 বল আছে তার কারণে। এখন খুব ভালো মতো খেয়াল করো, আবার একটু আমরা পিরিয়ডিক টেবিল দেখি, পর্যায় সারণী ভালো মতো দেখো। লিথিয়াম সোডিয়াম, লিথিয়ামটা কোন জায়গায় আছে দেখো তো, এই যে দেখো লিথিয়াম। সোডিয়ামটা কোন জায়গায় আছে? এই যে দেখো সোডিয়াম। একটা জিনিস কি খেয়াল করছো তোমরা? লিথিয়াম এবং সোডিয়াম কিন্তু কিসে আছে? একই গ্রুপে আছে। এই যে দেখো, এগুলোকে আমরা গ্রুপ বলি, এই যে উপর নিচে হচ্ছে গ্রুপ।
একই গ্রুপে আছে না, এই যে লিথিয়াম সোডিয়াম একই গ্রুপে। তাহলে আমরা একটু আগে কি শিখছি দেখো তো, যদি একই গ্রুপে থাকে, একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আকার কি হয়, বৃদ্ধি হয়। একই গ্রুপে উপর থেকে নিচে আসলে আকার কি হয়, বৃদ্ধি হয়। মনে রাখো, একই গ্রুপে, এই যে দেখো একই গ্রুপে, এই গ্রুপ এই গ্রুপ একই গ্রুপে উপর থেকে নিচে, উপর থেকে নিচে, এই যে উপর থেকে নিচে, উপর থেকে নিচে গেলে কি হয়, আকার, আকার হয় বৃদ্ধি। তার মানে লিথিয়ামের হবে কম, সোডিয়ামের হবে কি, বেশি। বুঝতে পারছো, বুঝতে পারছো? লিথিয়ামের হবে কম, সোডিয়ামের হবে বেশি। ঠিক আছে, আশা করি তুমি বুঝতেছো টপিক গুলো। তাহলে আমরা কি বললাম, যে একই গ্রুপে যদি উপর থেকে নিচে আসে তাহলে আকার কি হবে, আকার হবে বৃদ্ধি। তার কারণে লিথিয়ামের কম, সোডিয়ামের আকার বেশি। এখন পারমাণবিক আকার হতে পারে, পারমাণবিক ব্যাসার্ধ, দুটো সেম কথা। ঠিক আছে, বেশি কেন, বেশি কেন, বেশি কেন বেশি দেখতে হলে তুমি দেখাবা সরি, ওকে, কেন বেশি দেখতে হলে তুমি দেখাবা কি জানো, তুমি দেখাবা ইলেকট্রন বিন্যাস। লিথিয়াম হচ্ছে 3, তাহলে আমাদের হয় 1s2, পাশে হয় 2s1, তাই না, 2s1, আচ্ছা 1s2 আর এই যে আমাদের 2s1, ওয়েট, ওকে 2s1, এই যে 1s2 2s1। আর সোডিয়াম এটা কি হবে বলতো, সোডিয়াম এটা কি হবে, সোডিয়াম হচ্ছে আমার 11, তাহলে 1s2 2s2 2p6, তারপর দেখো 3s1। একটা বিষয় খুব ভালো মতো খেয়াল করো, এখানে সর্ববহিষ্ঠ শক্তি স্তর হচ্ছে তোমার 2, মানে শক্তি স্তর আছে দুইটা, 1 2, রাইট। কিন্তু এখানে কি আছে 1 2 3, তার মানে কি সোডিয়ামে একটা শক্তি স্তর বেশি আছে না, কি আছে, বেশি আছে। কোথায় বেশি আছে, সোডিয়ামে বেশি আছে। তাইলে তুমি বলো, যার শক্তি স্তর বেশি তার আকার কি কখনো কম হবে, হবে না তো, তার আকার হবে বেশি। বুঝতে পারছো? তুমি চাইলে সাথে চিত্র এঁকে দিতে পারো। চিত্র কিভাবে আঁকবা, ওই যে ক্লাস 8 এর মতো, এই যে দিবা, এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, এটা হচ্ছে আমার 1 নম্বর শক্তি স্তর, 2টা ইলেকট্রন, এটা হচ্ছে আমার 2 নম্বর শক্তি স্তর, 1টা ইলেকট্রন। এটা কার চিত্র, এটা হচ্ছে আমার লিথিয়ামের চিত্র। এবার আসো সোডিয়ামের চিত্রটা আমি লিখে দাও। এটা হচ্ছে আমার প্লাস মানে নিউক্লিয়াস, 1 নম্বর শক্তি স্তর, 2টা ইলেকট্রন, 2 নম্বর শক্তি স্তর, 8টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8, আর 3 নম্বর শক্তি স্তর কি, এই যে 1টা ইলেকট্রন। তাহলে দেখো এখানে হচ্ছে 2টা, এখানে হচ্ছে কি 3টা। বুঝতে পারছো? তাহলে আকার কার বেশি হবে, সোডিয়ামের আকার বেশি হবে। আশা করি একদম ক্লিয়ার তোমাদের। তাও যদি কোনো প্রবলেম থাকে, কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। ঠিক আছে, আচ্ছা আসো ও নাম্বার প্রশ্ন। আমরা কি ঘ নাম্বার দেখছি, একটু দাঁড়াও চেক করে নিই। আচ্ছা এটা ঘ নাম্বারই ছিল, ওকে ওকে ওকে, ঘ নাম্বারই ছিল। ও নাম্বার প্রশ্ন কি দেখো তো, আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি, বেসিক ক্লাসে ফিরে যাও, একটু মনে করে দিই তোমাদেরকে। দেখো আয়নীকরণ শক্তি কি ছিল, আমরা বলছিলাম যে পারমাণবিক আকার, এই যে আকারের ব্যস্তানুপাতিক ছিল 3 জন, ব্যস্তানুপাতিক ছিল 3 জন। একটা হচ্ছে আ মানে হচ্ছে আয়নীকরণ শক্তি, ই মানে ইলেকট্রন শক্তি, আর ত মানে কি, তড়িৎ ঋণাত্মকতা। বুঝতে পারছো? 3 জন হচ্ছে তার ব্যতিক্রম, ব্যতিক্রম বলতে উল্টা আর কি, ব্যস্তানুপাতিক। তারপরে আকার যদি বৃদ্ধি হয় আয়নীকরণ শক্তি কি হবে, কমবে। ইলেকট্রন শক্তি কি হবে, কমবে। তড়িৎ ঋণাত্মকতা কমবে। উল্টা যদি আকার কম হয় তাহলে আয়নীকরণ শক্তি বাড়বে, এ বাড়বে, এ বাড়বে, সবাই কিন্তু বাড়বে। বুঝতে পারছো? মানে এদের সম্পর্ক কি, এটাকে বলা হয় ব্যস্তানুপাতিক। ঠিক আছে, এবার আসো এই ফর্মুলা মাথায় রাখো। সি এবং বি, সি কে দেখো তো, সি হচ্ছে 7, দ্যাট মিন্স সি হচ্ছে আমার নাইট্রোজেন, রাইট। এতক্ষণ তো দেখাচ্ছি, আর তো দেখা লাগবে না, তাই না? আচ্ছা বি কে, বি হচ্ছে আমার 15, ওকে বি, বি হচ্ছে 15, 15 কে ছিল বলতে পারো, ফসফরাস ছিল, ফসফরাস ছিল, ফসফরাস ছিল। ঠিক আছে, এই যে এগুলো একটু আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, একদম 1 থেকে 30 পর্যন্ত কোন মৌলের সংখ্যা কত মনে রাখতে হবে, পারলে ভরটাও একদম মনে রাখতে হবে 30 পর্যন্ত। ঠিক আছে, তাহলে তোমার জন্য কেমিস্ট্রি একদম পানি পানি হয়ে যাবে। ঠিক আছে, খুব ইজি। আসো এবার আয়নীকরণ শক্তি, আমরা বলছিলাম দেখো একই গ্রুপে আছে, একই গ্রুপে কোথায় আছে, একই গ্রুপে, একটু মনে করো, একই গ্রুপে, একই গ্রুপে আমাদের আকার কি ছিল, আকার কি হতো বলতো, আমরা একটু আগে পড়ছিলাম না, আকার কি বৃদ্ধি হতো না, একটু আগে পড়ছি। একই গ্রুপে উপর থেকে নিচে আসলে আকার বৃদ্ধি হয়, এই যে উপর থেকে নিচে আসলে আকার কি হয়, বৃদ্ধি হয়। কিন্তু আয়নীকরণ শক্তি কার অপোজিট, কার অপোজিট বলছিলাম, আকারের অপোজিট। তাহলে আয়নীকরণ শক্তি কি হবে, দাঁড়াও আবার রিক্যাপ করে দিচ্ছি তোমাদেরকে। আয়নীকরণ শক্তি কি হবে, হ্রাস পাবে। ঠিক আছে, দেখো আমরা একটু আগে পড়ছিলাম যে একই গ্রুপে উপর থেকে নিচে আসলে আকার বৃদ্ধি হয়, আকার বৃদ্ধি হয়। একটু আগে আবার পড়লাম যে আকার এবং আয়নীকরণ শক্তির সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তার কারণে আকার যদি বৃদ্ধি হয় আয়নীকরণ শক্তি কি হবে, হ্রাস পাবে। তার কারণে দেখো আমরা পড়ছিলাম যে নাইট্রোজেন এবং ফসফরাস দুজন হচ্ছে একই গ্রুপে উপর থেকে নিচে, তাই না?
এখন উপর থেকে নিচে গেলে আকার হচ্ছে বৃদ্ধি পায়, তার মানে ফসফরাসের আকার বৃদ্ধি পায়, মানে বেশি নাইট্রোজেন থেকে। তাহলে আকার যার বেশি, আয়নীকরণ শক্তি তার কি কম। ঠিক আছে, তাহলে আয়নীকরণ শক্তি ক্রম কি হবে, নাইট্রোজেনের বেশি, ফসফরাসের কম। আশা করি বুঝতে পারছো। যদি তাও না বুঝো এক লাইনে বুঝো, শোনো এক লাইনে বুঝো। আয়নীকরণ শক্তির বেলায় একই গ্রুপে যদি উপর থেকে নিচে আসে, তাহলে আয়নীকরণ শক্তির মান হ্রাস পায়। কি পাই, হ্রাস পায়। একই গ্রুপে উপর থেকে নিচে আসলে কি হবে, আয়নীকরণ শক্তির মান হ্রাস পাবে। তাহলে হ্রাস পাবে, একই গ্রুপে আছে উপর থেকে নিচে, তাহলে কার কম হবে, এই যে হ্রাস পাবে। তাই পি এর কম, এন এর বেশি। বুঝতে পারছো ব্যাখ্যাটা, এই যে এইভাবে একটু সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিবা। ঠিক আছে, আচ্ছা আশা করি বুঝতে পারছো। এবার আসো নেক্সট কোশ্চেন, 6 নাম্বার কোশ্চেন। আয়নীকরণ শক্তি থেকে প্রশ্ন করছে, আয়নীকরণ শক্তি থেকে প্রশ্ন করছে। আচ্ছা, এ এবং ডি। এ কে দেখো তো, এ হচ্ছে 3, এ হচ্ছে আমার লিথিয়াম। ঠিক আছে, আচ্ছা কি আসলে, এ হচ্ছে আমার লিথিয়াম। ওকে, লিথিয়াম। আর ডি কে দেখো তো, ডি ডি ডি, এই যে দেখো ডি, ডি হচ্ছে আমার 8। 8 মানে কে ছিল, অক্সিজেন ছিল, তাই না, লিথিয়াম এবং অক্সিজেন। আচ্ছা, এখন খুব ভালো মতো খেয়াল করো, খুব ভালো মতো খেয়াল করো, দেখো 8 এবং লিথিয়াম, এই যে দেখো লিথিয়াম, এবং এই যে দেখো আমার 8। খুব ভালো মতো খেয়াল করো, এই যে লিথিয়াম, এই যে আমার 8 মানে অক্সিজেন। ঠিক আছে, আবার দেখো একই পর্যায়ে, একই পর্যায়ে আছে না, বুঝতে পারছো জিনিসটা, একই পর্যায়ে আছে। তাহলে আমরা কি পড়ছিলাম, যে একই পর্যায়ে, একই পর্যায়ে, একই পর্যায়ে কি হয়, আকার কি হয় বলো আগে, একটু আগে পড়ছি। একই পর্যায়ে অর্থাৎ বাম থেকে যদি ডানে আসি, কোত্থেকে, বাম থেকে যদি ডানে আসি, তাহলে আকারের মান হ্রাস পায়। আকারের মান কি হয়, হ্রাস পায়। তাহলে আকার যদি হ্রাস পায়, তাহলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। ঠিক আছে, আয়নীকরণ শক্তি কি হবে, বৃদ্ধি পাবে। একই পর্যায়ে, আবার মাস্ট রিমেম্বার, একই পর্যায়ে বাম থেকে ডানে আসলে আয়নীকরণ শক্তি মান কি হবে, বৃদ্ধি পাবে। এই যে আয়নীকরণ শক্তি, মানে আয়নীকরণ শক্তি কি হবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, সময় আয়নীকরণ শক্তি তোমার কাছে বলে নেই। ঠিক আছে, আচ্ছা ওকে, তাহলে আয়নীকরণ শক্তি মানে কি হবে, বৃদ্ধি পাবে। কি বলছি, একই পর্যায়ে বাম থেকে ডানে আসলে আকার কি হয়, হ্রাস পায়। আর আকারের উল্টাকে আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি মানে কি হবে, বৃদ্ধি হবে। তাহলে দেখো এই যে একই পর্যায়ে আছে, বাম থেকে ডানে গেছে লিথিয়াম এবং অক্সিজেন, বলছি বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়। তাহলে বৃদ্ধি কি, বুঝতে পারছো, লিথিয়াম থেকে অক্সিজেন আয়নীকরণ শক্তির মান কি হবে, অনেক বেশি হবে। আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে সুন্দর মতো লিখতে পারবা, ব্যাখ্যা লিখতে পারবা। ওকে, ব্যাখ্যা লিখতে পারলে নেক্সট আসো, নেক্সট আসো কি বলছে দেখো, 6 নাম্বার, 6 আমার মনে দুইটা কোশ্চেন আছে, দেখো খুব ভালো মতো বুঝো। এ সি ডি, তিনজন ধাতব এবং অধাতব ধর্ম, দুই ধরনের ধর্মের ব্যাখ্যা করতে বলছে, দুই ধরনের ধর্ম। আচ্ছা, ক্রম ব্যাখ্যা করতে বলছে। এ সি ডি, ভালো মতো খেয়াল করো, এ কে ছিল, লিথিয়াম ছিল। সি কে ছিল 7 মানে নাইট্রোজেন ছিল। ডি কে ছিল 8 মানে অক্সিজেন ছিল। এই যেগুলো কিন্তু তোমার আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, এই যে উদ্দীপক গুলো সলভ করা শিখতে হবে, আগে উদ্দীপক সলভ করতে হবে, তারপর তুমি গিয়ে ব্যাখ্যা দিবে। ঠিক আছে, ওকে আসো এবার ধাতব এবং অধাতব ধর্ম ব্যাখ্যা। খুব ভালো মতো মনে রাখো, খুব ভালো মতো মনে রাখো, বেসিক ক্লাসের পড়াশোনা। পারমাণবিক আকার, পারমাণবিক আকার, পারমাণবিক আকারের সাথে সমানুপাতিক আছে ধাতব ধর্ম। কি ধর্ম বলছি, ধাতব ধর্ম। কি আকারে আছে, সমানুপাতিক, মানে পারমাণবিক আকারের সাথে সমানুপাতিক কে, ধাতব ধর্ম। তার মানে যার পারমাণবিক আকার বেশি তার ধাতব ধর্ম বেশি, যার পারমাণবিক আকার কম মানে ব্যাসার্ধ কম তার ধাতব ধর্ম কি হবে, ওকে। আর এটার সাথে ব্যস্তানুপাতিক আকারে আছে অধাতব ধর্ম, অধাতব ধর্ম। আশা করি একদমই ক্লিয়ার। পারমাণবিক আকারের সাথে সমানুপাতিক ধাতব ধর্ম, তার সাথে ব্যস্তানুপাতিক অধাতব ধর্ম। ঠিক আছে, তাহলে এখন দেখো তো, আচ্ছা একটু দেখো খুব ভালো মতো দেখো, আবার আমাদের প্রাণ প্রিয় পর্যায় সারণী দেখি, খুব ভালো মতো খেয়াল করো, খুব ভালো মতো খেয়াল করো। লিথিয়াম আর নাইট্রোজেন অক্সিজেন, এই যে দেখো লিথিয়াম আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার এ, তাই না। তারপর আসলে নাইট্রোজেন, এটা ছিল আমার সি, আর অক্সিজেন এটা ছিল আমার কি, ডি। এমনই তো ছিল মনে হয়। আচ্ছা, এখন দেখো তো একই পর্যায়ে আছে, এই যে দেখো একই পর্যায়ে, একই পর্যায়ে, একই পর্যায়ে থাকলে বাম থেকে ডানে গেছে, একই পর্যায়ে বাম থেকে ডানে গেছে, বাম থেকে ডানে গেলে আমার পারমাণবিক আকার কি হয়, আগে আকারে আসো, আকার কি হয়, আকার কি হয়, হ্রাস পায় না, আকার হ্রাস পায়। ওকে, আকার হ্রাস পায়। তাহলে আমি বললাম যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আকার হচ্ছে হ্রাস পায়, তাইলে ধাতব ধর্ম কি হবে, আকার যদি হ্রাস পায় তাহলে আমার ধাতব ধর্ম কি হবে বলো। এই যে দেখো তোমার জন্য একদম ক্লিয়ার করে দিলাম জিনিসটা, আকারের সাথে সমানুপাতিক ধাতব ধর্ম, তার মানে আকার যদি হ্রাস পায় তাহলে ধাতব ধর্ম হ্রাস পাবে, রাইট। এখন বলো এই যে আমার
এই যে আমার লিথিয়াম, আমার নাইট্রোজেন এবং অক্সিজেন তিনজনের একটু আকারটা আমরা আগে দিকে লিখি, আকারটা লিখি, আকারের ক্রম কি হবে? লিথিয়াম সব থেকে বড়, রাইট? তারপর হচ্ছে আমার নাইট্রোজেন, তারপর হচ্ছে আমার কি অক্সিজেন, হচ্ছে তার আকারের ক্রম। তাহলে ধাতব ধর্মের ক্রম কি হবে? সেম টু সেম, সেম টু সেম। আচ্ছা, আমি বলতেছিলাম যে আকার যে ক্রমটা দেওয়া আছে ঠিক আকারের ক্রমের মতো আমার ধাতব ধর্মের ক্রম হবে। কেন ক্রম হবে? কারণ আমরা দেখছি যে দেখো আকার এবং ধাতব ধর্ম দুটো ছিল সমানুপাতিক, তার কারণে আকারের ক্রম আমি যেটা পাইছি, এই যে আকারের ক্রম, ধাতব ধর্মের ক্রম হবে সেম। তাহলে ধাতব ধর্ম ক্রমটা একটু দেখি কি হবে। লিথিয়াম সব থেকে বেশি, লিথিয়াম সব থেকে বেশি, তারপর কে? নাইট্রোজেন, তারপর কে? অক্সিজেন। বুঝতে পারছো? তাহলে আকারের ক্রম, ধাতব ধর্মের ক্রম সেম। এবার আসো, আকার এবং অধাতব ধর্ম হচ্ছে অপোজিট, তাই না? অপোজিট, তার কারণে তাদের এই যে ক্রমটা এটা হবে উল্টা, ক্রম হবে কি উল্টা। আচ্ছা, কোথায় দেখা যায়? ওকে, তাহলে দেখো অপোজিট হবে, তাহলে ওই যে অধাতব ধর্মের ক্রমটা কি হবে? সব থেকে বেশি হবে অক্সিজেন। ঠিক আছে, আচ্ছা আগের মতোই লিখি আমরা, লিথিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন। আগে চিহ্ন ছিল আমার এমন, তাই না? এই যে এমন চিহ্ন ছিল, এখন জাস্ট উল্টা এটা। তাহলে এটা হচ্ছে আমার কার? এটা হচ্ছে অধাতব ধর্মের, ঠিক আছে। আর ধাতব ধর্মে কি? এই যে এটা হচ্ছে আমার ধাতব ধর্মের। বুঝতে পারছো কেন? কারণ আকারের সমানুপাতিক ধাতব ধর্ম, এবং এই যে অধাতব ধর্ম হচ্ছে আকারের ব্যস্তানুপাতিক। বুঝতে পারছো? এটাই হচ্ছে আমার ব্যাখ্যা। ওকে, তাহলে আমার 6 নাম্বার শেষ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো কি বলছে। 18 নাম্বার, এবং আমাদের 18 নাম্বার স্লাইড, এবং আমাদের মেবি লাস্ট প্রশ্ন আর কি। সো এ সি ডি, ইলেকট্রন শক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। একটা কথা শোনো, যদি কখনো দেখো যে এই যে ধর্ম থেকে প্রশ্ন আসতেছে, ধর্ম মানে কি? ধর্ম মানে হচ্ছে আকার, ধর্ম মানে হচ্ছে আয়নীকরণ শক্তি, ধর্ম মানে হচ্ছে ইলেকট্রন শক্তি, ধর্ম মানে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এই সাবজেক্ট গুলো থেকে, মানে এই টপিক গুলো থেকে যখনই প্রশ্ন আসবে, তখনই তুমি চেষ্টা করবা যে সংজ্ঞাগুলো দিতে, সংজ্ঞাগুলো যেন খুব সুন্দর মতো মেনশন করো, ঠিক আছে? যেমন দেখো এই প্রশ্নে কি করবা তুমি? প্রথমে হচ্ছে কি করবা? এসিডি, এদের পরিচয় লিখবা যে কোনটা কি, তারপর তুমি এদের সংজ্ঞাগুলো একটু সুন্দর মতো দিবা, সংজ্ঞা দিয়ে তারপর তুমি ব্যাখ্যাগুলো লিখবা, ঠিক আছে? ইলেকট্রন শক্তির সংজ্ঞা দিয়ে তারপর ওটার ব্যাখ্যা লিখবা, ক্রম লিখবা, তারপর তড়িৎ ঋণাত্মকতার ব্যাখ্যা দিয়ে তারপর ওটার ক্রম, ওটার ব্যাখ্যা লিখবা। বুঝতে পারছো? তাহলে খুবই গুছানো হবে এবং ইনশাআল্লাহ ফুল মার্কস চলে আসবে। আসো এবার এসিডি কোনটা কি চেনো? এ, এ হচ্ছে 3, 3 ছিল আমার লিথিয়াম। সি, সি হচ্ছে আমার কত? 7, 7 মানে ছিল আমার নাইট্রোজেন। ডি, ডি মানে হচ্ছে আমার 8, 8 মানে হচ্ছে আমার কে? অক্সিজেন, তাই না? এমনই তো। আচ্ছা, ইলেকট্রন আসক্তির ক্রম আগের মতো আমরা সবার আগে আকারের ক্রম দেখি। আকারের ক্রম আমরা একটু আগে দেখছিলাম, আকারের ক্রম কি ছিল? যে আকারের ক্রম, আকার, আকারের ক্রম কি ছিল? লিথিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন। লিথিয়াম ছিল সব থেকে বড়, নাইট্রোজেন, তারপর অক্সিজেন। একটু আগে কিন্তু দেখছি, ভুল করা যাবে না। ওকে, এখন দেখো আমাদের, দেখো একটু আগের একটা স্লাইডে তোমাদেরকে দেখাই, একটু আগের স্লাইডটা তোমাদেরকে দেখাই, একটা সেকেন্ড টাইম দাও আমাকে। আমরা পড়ছিলাম যে আয়নীকরণ শক্তি যখন পড়ছিলাম, আচ্ছা হয়তো মুছে দিয়েছিলাম, এই যে পাইছি। ওকে, আমরা আরেকবার দেখি, শোনো কি বলছিলাম, যে আমরা পড়ছিলাম যে আকার, এই যে আকারের সাথে আমার 3 জনের ব্যস্ত অনুপাতিক সম্পর্ক আছে, 3 জন। 1 নাম্বার বলছিলাম যে আয়নীকরণ শক্তি, 2 নাম্বার বলছিলাম ইলেকট্রন শক্তি, 3 নাম্বার বলছিলাম তড়িৎ ঋণাত্মকতা। কি বলছি? আকারের সাথে 3 জনের ব্যস্ত অনুপাতিক সম্পর্ক, আয়নীকরণ, ইলেকট্রন শক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা। তার মানে আকার যার বেশি, ইলেকট্রন শক্তি তার কম, ঠিক আছে? তড়িৎ ঋণাত্মকতা তার কম। আর আকার যার কম, ইলেকট্রন শক্তি তার বেশি, তড়িৎ ঋণাত্মকতা কি তার বেশি। বুঝতে পারছো? তাহলে দেখো এই যে আকারের ক্রম আমার যেটা আসছে, এই যে আমার আকারের ক্রম, এই আকারের ক্রম অপোজিট হবে না এই দুজনের ক্রম? বুঝতে পারছো? কারণ কি একজন একজনের অপোজিট, মানে ব্যস্তানুপাতিক, তার কারণে এই আমার আসল ক্রম হবে লিথিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন। তার মানে অক্সিজেন সব থেকে বেশি, নাইট্রোজেন, তারপর হচ্ছে লিথিয়াম। এটা কার ক্রম? এটা হচ্ছে এই যে ইলেকট্রন শক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা, দুজনের ক্রমই কিন্তু এটা, দুজনের ক্রমই এটা। অ্যান্সার এটাই হবে। কেন অ্যান্সার এটা হবে? কারণ আকারের সাথে এই দুজনের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। বুঝতে পারছো আশা করি? তাইলে আমরা যেটা দেখলাম যে আমরা একটা সিকিউর মাধ্যমে আমরা সম্পূর্ণ একদম এই টাইপ থেকে, মানে এই চ্যাপ্টার থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে আমরা সব ধরনের প্রশ্ন, সব ধরনের টাইপ আমরা কভার করে ফেলছি। এবং এর আগের ভিডিওতে আমরা সম্পূর্ণ চ্যাপ্টারটাকে আমরা মাত্র 30 মিনিটে সম্পূর্ণ বেসিকটা ক্লিয়ার করছি এবং বই দাগিয়ে দাগিয়ে করছি। এবং পরবর্তী ভিডিওতে তোমরা কি পাবা? দেখো, দেখো কি ভিডিও দিচ্ছি, দেখো পরবর্তী ভিডিওতে তোমরা পাবো এই যে দেখো আমাদের ওয়ান শট এমসিকিউ, ওয়ান শট এমসিকিউ। এই এমসিকিউ হচ্ছে কেমন? দেখো আবার আমাদের টাইপ ভিত্তিক এমসিকিউ, এই যে দেখো টাইপ ভিত্তিক।
কিছু টাইপের মাধ্যমে হচ্ছে আমরা আমাদের মেবি 5টা বা 6টা টাইপ আছে, 6টা টাইপের মাধ্যমে আমরা সম্পূর্ণ এই চ্যাপ্টার থেকে যত ধরনের এমসিকিউ আসতে পারে সব ধরনের এমসিকিউ একদম কি করব আমরা কভার করে ফেলবো। তাহলে তোমরা অবশ্যই জানিয়ে দিবা যে আমাদের ভিডিওটি কেমন লেগেছে, এবং যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবা অথবা আমাদেরকে ইনবক্স করতে পারো। ইনশাআল্লাহ দেখা হবে অন্য একটি ভিডিওতে।